বর্তমানে গ্রাম থেকে শহর সব জায়গাতেই দূষণের সমস্যা দ্রুত বাড়ছে। প্লাস্টিক বর্জ্য, ড্রেনের আবর্জনা, রাইস মিল ও কারখানার ধোঁয়া আর খোলা জায়গায় ময়লা ফেলা সব মিলিয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। গ্রামাঞ্চলেও এখন রাস্তার ধারে প্লাস্টিক কাপ, বোতল, ব্যাগ ছড়িয়ে থাকে, যা ড্রেন বন্ধ করে জলজট ও রোগ ছড়াচ্ছে। কৃষিক্ষেত্রেও ধানের নাড়া পোড়ানোর ফলে বায়ু দূষণ বাড়ছে আর পোড়া ছাই জমির উর্বরতা কমিয়ে দিচ্ছে। গোঘাট ১ নম্বর ব্লকও এই একই সমস্যার মুখে পড়েছে। এ প্রসঙ্গে গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ প্রদীপ রায় বলেন, স্বচ্ছ ভারত মিশনের আওতায় এলাকাভিত্তিক বর্জ্য শেড নির্মাণ করা হলেও পর্যাপ্ত ফান্ড ও লোকবলের অভাবে সেগুলো পুরোপুরি কার্যকর করা যাচ্ছে না। অনেকেই এখনও রাস্তার ধারে ময়লা ফেলছেন। প্লাস্টিক ব্যবহারের বিষয়ে উদ্বেগ আছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। রাইস মিলে ড্রেনের জল ও পোড়া ছাই ফসলের ক্ষতি করছে, বাতাসও দূষিত হচ্ছে। ধান কাটার সময় নাড়া পোড়ানোর প্রবণতা পুরোপুরি বন্ধ না হলেও অনেকটাই কমেছে। তবে স্থানীয় প্রশাসন ও জনগণ একসাথে কাজ করলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি আরও জানান, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, আইসিডিএস কেন্দ্র এবং রাস্তাঘাট পরিষেবার ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নিয়মিত রক্তচাপ ও সুগার পরীক্ষা হচ্ছে। প্রসূতি চিকিৎসার ক্ষেত্রেও সুবিধা হয়েছে এবং রাস্তাঘাটও অনেক ভালো হয়েছে। পাশাপাশি তিনি বলেন, পরিবেশ রক্ষা ও পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। সবাই মিলে কাজ করলে গোঘাট ১ নম্বর ব্লককে পরিষ্কার ও সবুজ রাখা সম্ভব। আমাদের এই মেয়াদকালে ব্লকে জনস্বাস্থ্য বা পরিবেশ আপনার দপ্তর তো কতটা ডেভেলপমেন্ট করা গেছে এবং কি কি কাজ বাকি আছে এটা যদি আমাদের বলেন। এটা খুব ভালো প্রশ্ন, আপনাকে আমি সাধুবাদ জানাই আমার তরফ থেকে। গোঘাট 1 ব্লক আমি আমার দল যখন থেকে 98 তখন থেকে আমি দলের অনেক ঘাত প্রতিঘাত দিয়ে এসেছি। বামফ্রন্ট লড়াই করেছে, বামফ্রন্টের সাথে আমরা লড়াই করেছি। লড়াই মানে মানুষের কাছে পৌঁছাতে পারেনি, নানান রকম সমস্যা। দিদিমণির আদর্শে আমরা আস্তে আস্তে যখন 11 সালে এলাম, আমরা 9 সালে কিছুটা আমরা বুঝতে পেরেছিলাম। 9 সালে যখন আমরা 26টা লোকসভা ভোটে আমরা জয়লাভ করেছিলাম, তখনই বামফ্রন্ট বুঝতে পেরেছিল যে আমাদের আর হাতে নেই। তখনই আমি একজন ছোট্ট নেতৃত্ব হয়ে আমি জেলায় গিয়ে আমার যে পিএমজেএসআই রাস্তাগুলো, তৎকালীন কংগ্রেস সরকার ছিলেন সেন্ট্রাল গভর্নমেন্টে, আমি সেই রাস্তাগুলো, আপনি জানবেন আজ থেকে 12-13 বছর আগে গেলে গ্রামের মানুষ ধুলো ছাড়া সাদা রাস্তা, কালো রাস্তা, কংক্রিট আর কালো রাস্তা জিনিসটা জানতো না। 12-13 বছর 15 বছর আগে গিয়ে জানতো না। আস্তে আস্তে সেই রাস্তাগুলোকে আমরা পিএমজেএসআই কীভাবে নিয়ে যেতে হয়, চাই একটা সদিচ্ছা, রাজনৈতিকভাবে মানবিক মুখ্যমন্ত্রী তিনি বুঝেছেন গ্রামের মানুষের দুঃখ কষ্ট, তারা বুঝেছিলেন, তখন গ্রামের ভিতরে ঘুরেছিলেন, তিনি এইগুলোর উপরে নজর দিয়েছিলেন। যেটা হচ্ছে প্রথম ডেভেলপ হচ্ছে স্বাস্থ্যের উপরে কিভাবে আমরা আগাতে পারি। গ্রামের মানুষ সবচেয়ে বিপজ্জনক জায়গা স্বাস্থ্য। আপনারা দেখেছেন স্বাস্থ্য কর্মী থাকলেও পরিকাঠামো ঠিক ছিল না। স্বাস্থ্য কেন্দ্রগুলো, উপস্বাস্থ্য কেন্দ্রগুলো বসার জায়গা সেইভাবে পরিবেশ ছিল না, মানুষ আসতো না, সেইভাবে মানুষ পরিষেবা পেত না। মানুষ যারা আসতো আমি দেখেছি 10টায় খুলে 12টায় বন্ধ হয়ে গেছে, 10টায় খুলে 11টায় বন্ধ, যে যার মতো করে চলে গেছে, কেউ কিছু বলতো না। এখন আপনি যান, আমি একজন জনপ্রতিনিধি, জনস্বাস্থ্য পরিবেশের কর্মদক্ষ হয়ে বলছি, আপনারা কখনোই গিয়ে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দুপুর 3টের সময় গিয়েও যদি না পান তখন বলবেন। এবং মানুষ একটা স্বাস্থ্যকেন্দ্রে কতজন আসেন তার পরিষেবা নিতে, সেটা আপনারা একটা দিন অপেক্ষা করে দেখবেন, সেটার প্রমাণ মিলবে। তার সাথে সাথে 12 সালে বাংলার মুখ্যমন্ত্রী আমার গোঘাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র একটা 10 সিটের বেডের আমাদেরকে দিয়েছেন। এখানে মায়েদের যে প্রসব হয় সেটা আমরা এই গোঘাট 1 ব্লক থেকেই পাই এবং সেই পরিষেবা মানুষ বলবে কতটা পেয়েছি। এটা আমরা করতে পেরেছি প্রসূতির মায়েদের জন্য। এবং বয়স্ক বাবা মায়েরা আমাদের যে আউটডোর, সেটাকেও চিকিৎসা যাতে পায়, সেটা চশমা ফ্রি ব্যবস্থা হয়েছে, আয়ুর্বেদিক চিকিৎসা হয় এখানে। আর যেটা আপনারা দেখেছেন সবচেয়ে পড়াশোনার পাঠ, স্কুলের মিড ডে মিলের খাবার, যে খাবারটা তখন ছেলেরা খেতেও যেত না, স্কুলে যাবারও সেইভাবে আগ্রহ ছিল না।
হয়তো আমরা কতটা করতে পেরেছি আমরা বলবো না, জনগণ পাবলিক বলবে। আমি বাচ্চা ছেলে একটা আমি দেখেছি স্কুলের একদম হত দরিদ্র আদিবাসী শিডিউল সম্প্রদায় বাড়িতেও কাছে গেছি, আর জেনারেল ফ্যামিলিও গেছি, যে ছেলেটি বলছে মা আমি স্কুলে যাব, বাবা বলছে আমরা কাজে যাব, তোমার যা চলবে না, বলছে না আমি স্কুলে যাব। স্কুলে যাব মানে খাবারটা দুপুরবেলা ভালো খাবার পাই এবং ব্যবহার বইপত্র স্কুল এবং ছাত্রদের মধ্যে যে একতা, যে আন্তরিকতা, যে পঠন পাঠন মাস্টারমশাইরা যেভাবে করছে, সেটা আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভেবেছি অভূতপূর্ব আমরা কিছু উন্নতি দেখতে পেয়েছি। তার সাথে সাথে আইসিডিএস ছিল না গ্রামে, আইসিডিএস ছিল, পরিকল্পনা ছিল, কোথাও বাড়িতে হতো, কোথাও গাছতলায় হতো, এখন 90% আমরা বিল্ডিং করে দিয়েছি। আইসিডিএসের আমূল পরিবর্তন হয়েছে, সেটা করতে পেরেছি। মায়েরা আজকে বুঝতে পেরেছে যে একটা বাচ্চা জন্মের দিন থেকে 5 বছর পর্যন্ত কোন সময়ে একটা ভ্যাকসিন দিতে হয়, কোন সময়ে তার ছেলের চিকিৎসা হয়, তারা এখন বলে দেয় বাড়িতে। বরঞ্চ আশা দিদিকে বলে তুমি এই ডেটটা কেন ফেল করলে। আমি দেখেছি পাড়াতে গিয়ে, আমি সচেতনতা কিভাবে আমরা ভাবাতে পেরেছি, এটা হয়েছে। এবার দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী 2017 সালে বললেন গ্রামের ভাঙা রাস্তাগুলোকে আমি পিডব্লিউ অন্তরে করব, যেগুলো 3.75 চওড়া রাস্তা জায়গা, যেমন 15 ফুট 16 ফুট 17 ফুট রাস্তাগুলো যেগুলো আছে ভাঙা রাস্তা, আমি পিডব্লিউ হ্যান্ডওভার দেব যদি জায়গা থাকে। তা আপনারা জানেন আমার গোঘাটে হুগলি জেলার মধ্যে 18টা পিডব্লিউ রাস্তা পেয়েছিলেন, আমরা গোঘাট বিধানসভায় আমরা 14টা আমরা পেয়েছিলাম। আমরা সেই পরিকাঠামো আমরা নিজেরা, আমাদের নেতৃত্ব তৎকালীন বিধায়ক মানুষ মজুমদারের সহযোগিতায় আমরা সেই সিস্টেমটাকে বার করতে পেরেছিলাম আইনি দেখায়। কারণ রাস্তাগুলোকে যে সিস্টেমে চাইছেন পিডব্লিউডি, সেইগুলোকে আমরা দিতে পেরেছিলাম। আজকে আমরা গ্রামের ভিতরে 90% রাস্তা আমরা সংস্কার করতে পেরেছি। আমরা ড্রেনে হাত দিয়েছি, আমরা SWM স্বচ্ছ ভারতের জায়গায় আজকে গ্রামের মানুষকে গিয়ে দেখবেন প্লাস্টিকটা ফেলতে কোথাও বলেছে, এটা বোঝাতে পেরেছি, এবারে সব কাজ আজই হবে না। আর একটা জায়গায় আপনারা দেখেছেন গ্রামের ভিতরে, আমার স্বপ্ন, আমিও খুব একটা বড় উচ্চ ফ্যামিলি, আমি কৃষক পরিবারের ছেলে, অন্ধকারে রাস্তায় মেঠো হাঁটে গ্রাম আরামবাগ থেকে ফিরতাম, অন্ধকারে বাড়িতে মেঠো কাদার উপর দিয়ে। আজকে সেই রাস্তা আমরা শহরে মাথা উঁচু করে তাকিয়ে দেখতাম, আলো জ্বলছে, হাইমাস যে আলোগুলো বলতো যে চলছে জল জল করে, আমরা দেখতাম যে আমরা কি কোনোদিন সুফল পাবো না। আজকে কিন্তু আমার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামের ভিতরে আপনারা চলুন, কত হাইমাস আলো, এবং দায়িত্বহীন ভাষায় বলি, আজ বিরোধীরা যে ভাষায় বলছে, আমাদের ব্লকে আমি একা নয়, আমার প্রশাসন থেকে, পুলিশ থেকে, আমার আধিকারিক প্রত্যেকে রাত্রিবেলায় মায়েরা বোনেরাও নির্দ্বিধায় একারা বাস থেকে নেমে বাড়ি ফিরতে পারেন, স্কুলে টিউশনি পড়তে বাড়ি ফিরতে পারেন। এটাই আমাদের গর্ব মনে হয়েছে, এইটুকু আমরা করতে পেরেছি। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি, আপনি যে স্বাস্থ্যকেন্দ্রের কথা বলছিলেন, তো স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ডাক্তার আসার সপ্তাহে অন্তত একদিন করে, এরকম কি কোনো ব্যবস্থা আছে? স্বাস্থ্যকেন্দ্রে আমাদের COG গঠন হয়েছে, উপস্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা যেটা হচ্ছে, তারা প্রেসার মাপবে, সুগারটা নির্ণয় করবে, আর জ্বর হলে প্রাথমিকভাবে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা করিয়ে সঠিক কি জ্বর হয়েছে তারপরে তাদের মেডিসিন প্রয়োগ করবে। এটা হচ্ছে, যদি তার ক্ষমতা হচ্ছে প্রেসার মেপে দিবে, সুগার আছে কি না দেখে দিবে, যদি প্রেসার সুগার থাকে তার ওষুধ সরকার নিয়মিত আমাদের সাপ্লাই আছে, সেটা করবে। জ্বরের যদি সিমটম পরিবর্তন হয় তখন পরীক্ষা করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তারা ট্রান্সফার করায়। এটা প্রতিদিন বসেন, এটা শনিবার বসে না, সোম থেকে শুক্র প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে COG নতুন গঠন হয়েছে। স্বচ্ছ ভারত মিশনের আওতায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় এলাকায় এলাকায় যে সমস্ত সেটগুলি নির্মাণ হয়েছে, সেগুলি কি কার্যকরী করা গেছে?
ঠিকভাবে আমরা এখনও করে উঠতে পারি না। তো কি কারণে তৈরি হয়নি? এই কারণগুলো তৈরি, আমরা এই ফান্ড একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে ফান্ডটা নিয়ে আমরা অনেক রকম ভাবনা চিন্তা নিয়েছি, কিন্তু সেই ফান্ডের আর্থিক অবস্থা সেন্ট্রাল গভর্নমেন্টের, এটা তো স্কিম, এটা রাজ্যের দেখভাল, রাজ্য তদারকি করবে এবং মানুষ পরিষেবা পাবে, এটা সব কিছু আমরাই করেছি। আমাদের ই কার্ডও আমরা বানিয়েছি, মানুষের বাড়ি থেকে বর্জ্য পদার্থ এবং প্লাস্টিক নিয়ে এসে ওখানে রেখে সেগুলোকে আবার করে সেটা আমাদের সরকারের মাধ্যম দিয়ে কামারপুকুর গোঘাট 2 নম্বর ব্লকে একটা প্লাস্টিকের মেশিন বসছে, যে মেশিনেতে আমরা প্লাস্টিকগুলোকে ওখানেই সব কিছু আমরা আবার গুটি করে সেটা আবার বাজারে বিক্রি হবে, সেরকমই আমাদের সরকারের কাজ অনেকটাই শেষ হয়ে রয়েছে। এরপর মানুষের কাছে সবচেয়ে হচ্ছে যে আমরা চেষ্টা করছি, আমাদের সব গ্রাম পঞ্চায়েত আমরা সকলে যৌথ, এবং আমি দেখেছি আমার বিডিও সাহেব, আমার পঞ্চায়েত সমিতির সমস্ত দপ্তর প্রধানরা মানুষের সাথে সচেতন, মানুষকে আমরা চেষ্টা করছি আরও বেশি করে বলে যে মানুষ একটা জায়গায় রাখুক, আমরা সেটা তুলে আনবো। আর যে আমরা SWM যে প্রজেক্টটা আমরা যেখানে করেছি, সেখানে করতে গেলে বৃহৎ অঙ্কের বিষয়, টাকা অর্থের বিষয়ে এসছে, সেটার সাথে আমরা ভাবনা চিন্তা নিয়েছি, নানা রকম প্রকল্প নিয়েছি। আগামী দিনে এটা আমরা দূর করব। এটা একটা ব্যাধি, এটা খুব মানুষের কাছে ক্ষতিকারক জিনিস, যেটা করেছেন সরকার, এটা খুব ভালো দিক। আর যদি না এই সংস্কার, এই আমরা সুফলটা না করে আসতে পারি, আগামী দিনে ভবিষ্যৎ খারাপ। তাই আমরা এটা নিয়ে খুব চিন্তিত, এবং আগামী দিনে আমরা যে ফান্ড, সেই ফান্ডটা কোত্থেকে কীভাবে এনে ওইগুলোকে আমরা রিকভারি করে একটা জায়গায় আনতে পারি, সেটা আমাদের লক্ষ্য আছে। কাজ শুরু হওয়ার মুখে মেন বাধার কারণ হচ্ছে ফান্ডিংয়ের একটু প্রবলেম, আস্তে আস্তে সেটা আমরা সেটগুলি থাকা সত্ত্বেও সেটা না ফেলে সেটার সামনেই বর্জ্য পড়ে যাচ্ছে। সেখানে গিয়ে আমরা যে লেবার লাগবে, সেই লেবারের প্রচুর ব্যয়, সেটাকে চেষ্টা করছি আমরা, অনেকটা আলোচনা হয়ে এসছে। আগামী দিনে আপনাদের মাধ্যম দিয়ে আপনারা দেখবেন ভালো কাজের সাথে আমরা এর জন্য সমাজ বন্ধু একটা গঠন করেছি। আপনারা দেখবেন রাস্তাঘাটে প্লাস্টিক কুড়িয়ে আনছি আমরা, এনে সেটাকে সেই সয়েল ম্যানেজমেন্টের যে SWM ক্যাম্প, যে জায়গাগুলো, সেগুলোতে আমরা নিয়ে যাচ্ছি, কিন্তু সেইটার পরে কোথায় যাবে, সেটা যেহেতু কামারপুকুর 2 নম্বরে হচ্ছে, খুব শীঘ্রই ওই মেশিন বসে যাবে, আমরা তার থেকে আমরা সুফল পাবো। একদিকে যখন প্লাস্টিককে নিয়ে আমরা রিসাইক্লিং করার চেষ্টা করছি, অন্যদিকে প্লাস্টিক ব্যাগের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। সমস্ত দোকানগুলিতে প্লাস্টিক ব্যাগই পণ্য বিক্রি হচ্ছে। বিশেষ করে 40 মাইক্রনের নিচে যে সমস্ত ব্যাগগুলো আছে, অর্থাৎ যেগুলো পচনশীল নয়, সেই সমস্ত ব্যাগে পণ্য বিক্রি হচ্ছে, এবং একদম যথেষ্টভাবে দিন দিন বেড়ে চলেছে। এমনকি চায়ের কাপ রাস্তার ড্রেনে ফেলা হচ্ছে। তো এই বিষয়গুলোকে কিভাবে নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে মনে করছেন? আমরা ছোট জায়গায় থাকি, আমাদের ক্ষমতা, আমরা একটা লিফলেট বানিয়েছি, সেখানে আমাদের জনগণকে আমরা নানানভাবে, আমরা মঙ্গলবারে সাফ করার দিন সে একটা প্রোগ্রাম রেখে গ্রামের ভিতরে আমাদের এই SWM এর প্রজেক্টে যারা কাজ করেন, আশা দিদিরা, স্বাস্থ্যকর্মীরা, এবং তার সাথে সাথে আমরা জনপ্রতিনিধি, আধিকারিক, প্রত্যেককে গিয়ে মানুষের কাছে একটাই অনুরোধ, এর কি মানে প্লাস্টিক কতটা ক্ষতি করতে পারে আপনাকে, যে প্লাস্টিক নিয়ে আপনি যেখানেই ফেলুন সেখানেই আপনার বিপদ। আপনাদেরকে দয়া করে অনুরোধ করছি, আপনারা অন্তত একটা জায়গায় রাখুন, আমরাই নিয়ে যাব, অন্তত যেখানে সেখানে ফেলবেন না। বিশেষ করে পুকুরে ফেললে তো আরও বিপজ্জনক হয়ে যাচ্ছে, ড্রেনে ফেললে আমাদের ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে, মাটিটাকে, উর্বর মাটিকে ক্ষতি করছে। আপনারা অন্তত প্লাস্টিক যেখানেই পান, আপনারা একটা করে ব্যাগ নিয়ে বাজারে যান, এটা আমরা অনুরোধ। আর আপনাকে তার প্রমাণ দেখাবো, আমরা সেইটাই বারে বারে গেছি, আমার মনে হচ্ছে অনেকটা আমরা পেরেছি। আপনি এবারে গ্রামের ভিতরে গিয়ে দেখবেন, যেখানে সেখানে প্লাস্টিক মানুষ কম ফেলছে, আমরা ভাবাতে পারছি, কিন্তু আরও ভাবাতে হবে। শুধু এইখানে ভাবালে হবে না, আমরা স্কুল, আমরা হাটে, কোথাও ব্যবসা সমিতির কাছে, এরকমভাবে, এবং পাড়াতেও যাচ্ছি। এলাকায় এলাকায় রাইস মিলের সংখ্যা তুলনামূলকভাবে বেড়ে চলেছে। রাইস মিলের জলের ড্রেনেজ সিস্টেম এবং রাইস মিলের যে ছাই, ধানের তুষ, এগুলো বাতাসে মিশছে, সমস্যা হচ্ছে, ফসলে পড়ছে।
তো এটা কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করছে? এটা আমরা 2-3 বার আমরা এলাকার মানুষকে ডেকেছিলাম। আমরা পারি এখনই অভিযোগ করে তার মিলটা বন্ধ হয়ে যাবে। সেইখানে এবারে প্রথম হচ্ছে অনেক বেকার ছেলে কাজ করে, দ্বিতীয়ত হচ্ছে সেটা তো সলিউশন হলো। সলিউশন নয়, আমরা জনগণের কাছে বলেছি, আমরাও যাচ্ছি, আমরাও বলি না নয়, খুব ক্ষতি জিনিস, যে আপনারা মিলারদের কাছে গিয়ে একটু চাপটা রাখুন, আর আমাদেরকে আপনারা লিখিত একটা দিন, কিংবা আমাদেরকে বলুন, আমাদেরকে ফোনেও বলুন যে এইরকম করছে। আমরা যখনই জানতে পারছি আমরা সেখানে গিয়ে হাজির হচ্ছে। ধান কাটা শুরু হয়ে গেছে, আধুনিক মেশিনে ধান কাটা হচ্ছে, ফলত নাড়া জমিতেই পড়ে থাকছে, আর কিছুদিনের মধ্যেই হয়তো আবার নাড়া পোড়ানো হবে। তো বারবার প্রশাসনিক তরফ থেকে নাড়া পোড়ানো ক্ষতিকারক দিক তুলে ধরা সত্ত্বেও চাষিদিকে কোনোভাবেই সচেতন করা যাচ্ছে না। এটা বললে ভুল হচ্ছে, আপনারা ঘুরছেন। আমি আজ থেকে 4 বছর আগে বলছি, 100 জন মানুষ 100 জনই আমাদেরকে খারাপ ভাষা বলেছে। আমরা মানুষের কাছে মিটিং করেছি, চাষিদের আধিকারিকরা পাড়ায় পাড়ায় গেছেন। কিছু মানুষ প্রথমে একদম, আমি আপনার কাছে বাস্তব কথা বলছি, আমরা বিগত আজ থেকে 12 বছর আগে পায়খানা বাথরুম যে আমরা মলমূত্র ত্যাগ করতাম ফাঁকা জায়গায় করতাম, এবং তার সাথে সাথে আমরা তখন থেকেই জনপ্রতিনিধি গ্রামের মানুষের কাছে যখন একটা হুইলসেল বাজিয়ে একটা ছেলে নিয়োগ করে পাড়াতে যখন করতো তাকে ছোটাতো মানুষ। তারা কখনোই বাড়ির ভিতরে পায়খানা ঘর করে সেখানে যে মলমূত্র ত্যাগ করতে হবে সেটা তাদের মনের ভিতরে সন্দেহ ছিল এটা ক্ষতিকারক। যখন বোঝানো ভাবানো গেছে, সরকার বারবার জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে সাধারণ মানুষকে ভাবানো গেছে, সাধারণ মানুষ বুঝতে পেরে তারা আগে এসেছে, সেটা কিন্তু 90%, এখন 99% বন্ধ হয়ে গেছে। আর বিগত 4 বছর আগে যে 100 ভাগ ছিল এখন কিন্তু 40 জায়গায় দাঁড়িয়ে আছে, অনেক কমেছে। আপনারা কৃষকদের কাছে জানবেন যে ন্যাড়া কেন পোড়াচ্ছেন, বলবে আমরা আর চেষ্টা করছি, আমরা পোড়াবো না। আমরাও বুঝতে পারছি মাটির উর্বরতা কমে যাচ্ছে এবং দূষণ, যেটা ধোঁয়াটা আমাদের সবচেয়ে ক্ষতি করছে এবং মাটির উর্বরতাও খারাপ করছে। এটা তো কমেছে, তবে আমরা একসাথে একই দিনে এত হঠাৎ করে সব পেরে উঠবো না। আচ্ছা, শেষ প্রশ্ন আপনার কাছে রাখি, সেটা হচ্ছে পরিবেশ রক্ষার দায় শুধুমাত্র প্রশাসনের বা প্রশাসনের আধিকারিকদের নয়, এর সঙ্গে সমাজের বিশিষ্ট জনেদের, ছাত্রছাত্রী, শিক্ষকদেরও এগিয়ে আসা উচিত। তো এই বিষয়ে যদি একটা বিশেষ এলাকায় এলাকায় কোনো কমিটি গঠন করা হয়, তাদের যদি নজরদারি থাকে যে কোথাও সমস্যা হচ্ছে, কোথাও দূষণ হচ্ছে, তারা সঙ্গে সঙ্গে সেই টিম আপনাদের জানালো, এটা করলে কতটা সুফল হবে বলে আপনি মনে করেন? খুবই ভালো। আপনাকে আবার ধন্যবাদ জানাই আপনার মিডিয়াকে। আমরা আমাদের বিডিও সাহেব প্রথমে এটা নিয়ে বেশি উদ্বুদ্ধ করেছিলেন, শিক্ষক দিকে ডেকেছিলেন, তারপর প্রাথমিক যারা লোকাল ডাক্তার RM তাদেরকেও ডেকেছিলেন। আপনারা আমাদের সহযোগিতা করুন সাধারণ মানুষের জন্য, আপনারা মেরুদণ্ড। একটা কোয়াক ডাক্তার প্রাথমিক চিকিৎসা করার জন্য আমরা মনে করি গ্রামের সম্পদ, আর শিক্ষক ওনাদিকে ব্যবসা কমিটিকে আমরা ডেকে, যেটা এই পরিবেশ আমরা আলোচনা করেছিলাম যে আমরা এই যে পথটায় যাচ্ছি আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ, আপনারা যদি কিছু হেল্প করেন, মাসে 10 টাকা যদি দেন, এটা কি নেওয়া চলবে না চলবে না? যখন সরকার যদি নিজস্ব তহবিল থেকে করতে পারে সেটা তো আলাদা, না হলে এটা আপনারা যদি হেল্প করেন তাহলে আমরা কিছু ছেলে নিয়ে যে কাজটা আমরা এখনও ঠিকভাবে করে উঠতে পারিনি সেটা, এই নিয়ে দীর্ঘ আমরা 3টে 4টে 5টা করে মিটিং, ওনারা প্রথম বললে আমরাও এর সাথে সামিল হব। আমরা দেখেছি যে আমরা প্রতি মঙ্গলবার প্রতিটি অঞ্চলে একটা করে র্যালি বেলা স্কুলের শিক্ষক, শিক্ষিকাগণ, ছাত্রছাত্রী গ্রামে প্ল্যাকার্ড নিয়ে, আমি ছবি বললে আমরা প্রতিটি অঞ্চলের ছবি আমরা দিতে পারবো, প্ল্যাকার্ড নিয়ে আশা দিদিরা প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে ভাবনা চিন্তা নিয়েছে। কারণ একটা ছাত্র যদি বোঝাতে পারি, আমরা ছাত্রদিকে নিয়ে করি এই কারণে, সে বাড়িতে গিয়ে অন্তত বাবা মাকেও বুঝাবেন, পাড়ার লোককেও বুঝাবেন। একটা বাচ্চা ছেলে যদি জেদ ধরে তার কথাটা বাবা মা রাখে,
আমরা এটা বুঝতে পেরেছি, সেই জন্য সেই স্কুল সবচেয়ে প্রাইমারি স্কুলে ভেবেছি। আইসিডিএসে মায়েদের ডেকে আমরা প্রথম করেছি, তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে আমরা এতদূর পর্যন্ত আমরা আর ব্যবসায়ী সমিতিকে আর কোয়াক ডাক্তার এদিকে নিয়ে বসছি। এবারে দেখুন সহযোগিতা সবার কাছে যে পাচ্ছি এটাও নয়, তবে আমরা চলতে চলতে আশা করছি অনেকটাই আমরা আগিয়ে আসছি। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।